শীতল পাটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পণ্যটি একসময় ঘরে ঘরে ব্যবহার হলেও এখন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। হারিয়ে গেছে শীতল পাটির কারিগররাও। শুধুমাত্র অল্প কিছু কারিগর আছেন যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখনও টিকিয়ে রেখেছেন এই পেশাটিকে। এটি নিউজের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে আজকে আমরা শীতল পাটি এবং এর কারিগররা কেমন আছেন সে গল্প তুলে ধরার চেষ্টা করব। পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি ফেরদৌস রহমান। ভাতের মাড় দিয়ে জাল দেয়া হয়। ভাতের মাড় এই গ্রামে তাই অনেক দামি, এটা নষ্ট হতে দেন না পাটিকররা। ফ্যান জল যদি ভালো পড়ে সেইটি ভালো পরিষ্কার। এটা একটু ভালো পড়ছে। হ্যাঁ, এখন যদি ফ্যান জলটা আস্তে আস্তে কালো হয়ে যায় না, ওই এর মধ্যে আবার তেবইলে পর আবার বেতির একটু কাজ হয়ে যায়, আবার ভাঙন তোলনের মধ্যেও আছে। জাল দেওয়ার পর কিছুটা নমনীয় হয়ে আসে পাইত্রা গাছ থেকে তোলা বেতগুলো। এগুলো ঠান্ডা করে রোদে শুকানো হয়। পাটি বোনার যাত্রাটা শুরু হয় এখান থেকেই। যদি ওই জাগটা দিয়া সেদ্ধ করিয়ে লয় তাহলে 2 বছর পরও স্যার নষ্ট হবে না, 2 বছর পরে ওরা বুনাইতে পারবে। শুকায় শুধু রেখে দিবে, শুকাইয়ে রেখে দেবে, ভালো শুকনা দিতে হবে। এই গ্রামের প্রায় সব পরিবারই পাটি বোনা হয়, তাই বেত বা পাইত্রা গাছ দুটিরই চাহিদা রয়েছে বেশ। সরাসরি বেত বা পাইত্রা গাছ বিক্রি করেও জীবিকা নির্বাহ করেন অনেকে।
হাইলাকাঠির পাটিকর পাড়ায় প্রতিটি বাড়িতে চলে পাটিপোনার কাজ। খাওয়া আর ঘুমের সময়টুকু বাদ দিলে এখানে সব সময়ই চলে কাজটি। পরিবারের প্রায় সব সদস্যই যুক্ত এই কাজে। সকাল 6টার সময় উঠে বই, 8টা 9টা পর্যন্ত কাজ করি। এরপর গরু আছে, গরু নিয়ে মাঠে যাই, মাঠে গরু বাঁধতে আই আবার কাজ করি। আবার বাজারে যাওয়া লাগে, একটু বাজারে যাই, আবার আইসা আবার একটু কাজ করি। এইরকম চলতে আছে আমাদের। এক একটি পাটি বুনতে মোটামুটি 1 সপ্তাহ লাগে। মান এবং আকার ভেদে সময় আরও বেশি লাগতে পারে। গাছের উপরের অংশ দিয়ে যে পাটি তৈরি হয় তার দাম একটু বেশি। হাইলাকাঠি গ্রামে ব্যাপারীরা এসে পাটি কিনে নিয়ে যায়। বাড়ি বাড়ি গিয়ে বাছাই করে পাটি কেনেন পাইকাররা। এই পাটি ঢাকা সহ সারা দেশে পাঠানো হয়। পাইকারিতে মনে করেন এক পিস মালে 150-100 টাকা লাভ করি, বা অতিরিক্ত 200 টাকা করলাম, এর বেশি না। পাইকারিতে বেশি লাভ হয় না। পাটিকররা জানালেন আগের মতো আর কদর নেই পাটির। কখনো কখনো একটি পাটি করতে যে খরচ হয় তাই ওঠে না। তবু বাপদাদার এই পেশা ধরে রাখতেই এই শিল্পকর্মটি চালু রেখেছেন তারা। আমার বাবা, আমার তালই, হেয়ার আবার তার বাবা, এরকম অনেক যুগ ধরিয়া। আর এই যে বাগান করিয়ে গেছে, এই বাগানও কত সনে কত তারিখে এর কোনো নির্দিষ্ট নাই। এটা যে আমরা বাপদাদার পেশাটা করতে আছি তো আমরা অনেক আনন্দই আছি, সুখী আছি। ওই দিক দিয়ে আমার এমনি আর্থিক অসচ্ছলতার কারণে একটু দুঃখ হয় সময়। কাজ করলাম, অথচ পরিশ্রম করলাম, অথচ শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারিনি। এদের আরও একটি বড় বাধা প্লাস্টিকের পাটি। শীতল পাটির দাম একটু বেশি, তাই প্লাস্টিকের পাটি জনপ্রিয় হচ্ছে দিন দিন। ফলে পাটি আর আগের মতো বিক্রি হচ্ছে না। প্লাস্টিকের এই পাটি পাটিকরদের যে কি পরিমাণ চ্যালেঞ্জে ফেলেছে তার প্রমাণ দেখা গেল হাতে নাতে। হাইলাকাঠি গ্রামের এই পাটিকর জীবন বাঁচাতে বাপদাদার ঐতিহ্য শীতল পাটির ব্যবসা ফেলে ধরেছেন প্লাস্টিকের পাটির ব্যবসা। তার বাধ্য হয়ে তো অভাবে, আর এটা লইয়ে তো শহরে যা লাগে না, গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে বিক্রি করলে 10টা বেচলাম 10, 50, 500 টাকা। 200-250 টাকা একটা প্লাস্টিক পাটি 4-5 হয়ে যায়। এখন এই পাটিটা ওইটা যদি 200-250 টাকা বা 300 টাকায় যদি কিনতে পারি, তো এই পাটিটা কেটা 1500 টাকা 2000 টাকা কেনে। করোনা মহামারীর সময় পাটি বিক্রি বন্ধ ছিল একেবারেই। তখন না খেয়ে দিন পার করতে হয়েছে পাটিকরদের। করোনার পরও পাটির ব্যবসায় আর গতি তেমন আসেনি। এখন মোটামুটি আর কি শাক ভাত খাই থাকি, সবাই মিলে করি এই জন্য। নাহলে আমাকে আর্থিক অবস্থা ওই কইলাম না, বেতি করার সময় আমাকে সরকার ওই মাছ যারা ধরে হ্যাঁ কিছু ওই চাউল টাউল দেয়। আমাকে যদি ওই বেতি করার সময় আমাকে ওই কয়টা ফ্যামিলি, 80টা ফ্যামিলি, তাদের যদি ওইভাবে একটা কাট করি কিছু চাউলের ব্যবস্থা করতে, তাহলে আমরা খাইয়ে একটু ভালো থাকতাম। এইটা আবেদন সরকারের কাছে। আর নানা রকম ঋণের বোঝাও আছে পাটিকরদের। এই পেশায় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ দেয় না। এনজিওদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে সেই ঋণ শোধ করতেই নিঃস্ব পাটির কারিগর। পাটি বুনি, কিছু খাই, কিছু আবার ওই কিস্তির মাধ্যমে কিস্তিটা নিই। হয় আর যদি কথার কথা যদি এই নেই 5 কেজি বা 10 কেজি বা 20 কেজি চাউল বইতাম, তাহলে আমাকে সংসার 200 চাউল লাগলো, 20 কেজি চাউল 10 দিন যাইতে। ঐতিহ্য আছে, তবে বাপদাদার এই পেশা ধরে রাখা সম্ভব হচ্ছে না পাটিকরদের। এখনকার প্রজন্ম ঝুঁকছে অন্য পেশায়। পাটিকরদের সংখ্যা, তাদের পর হয়তো এই গ্রামেই পাটি বুননের কাজটি জানবে না আর কেউ। প্যানের দাঁতে সবাই ছেড়ে দেবে। কথার কথা, আপনার ঘরে যদি আমি কাজ করি তাহলেও তো আপনার আমার খাওয়াইলে 200 টাকা আপনি দেবেন, আর আমাকে 200 টাকাতে তো 50 টাকা মজুরি আমাকে পড়ে না। তাহলে মাইপোলালে কী করে খাম? এখন তো ওদিকে পেট শুকবে, ওদিকে মাইপোলা একটু মানুষ করবার লাগিয়ে আমরা চেষ্টা করি যে মাইপোলা কেমনে মানুষ করবো। আমরাও এই করছি, মাইপোলাই কে ই করবে। এই করলে আমরা তো ভালো এখন কাপড় পরতে পারি না, বা ভালো একটা খাইতে পারি না। একটা মাছ বড় উঠলেও কিন্তু আপনারা খাইতে পারবেন, সেটা তো আমরা খাইতে পারবো না। আমরা খামো কী করে? আমাকে পয়সা লাগবে না? এটা ভগবানেরই একটা প্রাকৃতিক দান। যে রংটা আপনি দেখেন ওই রংটা পায়া আপনার গাছটা হইলে নীলবর্ণ, সবুজ বর্ণ, আর আমাকেও পাটিটা হইতেছে সাদা বর্ণ। তাহলে এটা তারই দান। আর এর মতন মসৃণ মনে করেন সাপ উঠলেও পরিজীবী, এর মতো আরাম আর আমি জগতের বুকে প্রকট গরমের মাধ্যমে এর বুকে যদি এর পিঠ যদি এই শীতল পাটিতে দেয়। আগে কথা আসলে যে শীতল পাটির এমনই গুণ, রাত্রির উজাগার দিনে যায় ঘুম, মানে অর্থাৎ দিনেও তার ঘুম আসে, রাত্রিতেও এমনিভাবে কথা ছিল, আসেও।
আপনি প্রমাণ করে দেখবেন যে শীত যতই গরম হোক শীতল পাটির লাগে আপনি গা দিলেই আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে, মনে হইবে তখন 1 লক্ষ টাকায়ও আপনি অতটুকু প্রশান্তি পাবেন না। যদি গ্রাম বাংলার ঐতিহ্য এই শীতল পাটি এভাবে বাজার হারায়, তাহলে হয়তো মসলিনের কারিগরদের মতো একদিন হারিয়ে যাবে পাটির কারিগররাও। বাংলা শীতল পাটি তখন শীতলতা ছড়াবে ইতিহাসের বইগুলোতেই। দর্শক, কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হয়েছেন জনাব নাসিরুজ্জামান, যিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান এবং সাবেক কৃষি সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে আমরা শীতল পাটি বা পাটির যে ব্যবহার, পাটির যে কাজ, সেটি নিয়ে বিস্তারিত কথা বলবো। জনাব নাসিরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ প্রদোষ। একটি অপ্রচলিত কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয় এই উত্থাপন করার জন্য। পাটি আসলে আমাদের শিল্পর অধীনে, আমাদের কুটির শিল্পর অধীনে এবং যুগের পর যুগ ধরে এটি চলে আসছে। কিন্তু পাটি কর যারা বা পাটি কারিগর যারা, তারা ভালো নেই এবং পাটি শিল্পও মনে হচ্ছে যে খুব একটা ভালো নেই। তারপর আপনার অভিজ্ঞতা আছে, আমি আপনার কাছেই শুনতে চাই যে বাংলাদেশের পাটি শিল্প এখন কী অবস্থায় আছে এবং কেন এই অবস্থায় আসতে হলো তাদেরকে। আমাদের পাটি শিল্প কিন্তু 1000 বছরের পুরনো এবং আমাদের পাটি শিল্পের যে মোটিভ, সেখানে আমরা দেখি যে একটা পাটিতে গ্রামের কারুশিল্প এবং লোকশিল্প ব্যবহার করা হয় এবং এখানে হাতি, ঘোড়া, মসজিদ, বিভিন্ন ধরনের চাঁদ তারা, বিভিন্ন ধরনের মোটিভ ফুটিয়ে তোলা হয়। কিন্তু এই পাটি শিল্পটা টিকিয়ে রাখার জন্য যে গবেষণা হওয়া দরকার, সেই ধরনের গবেষণা আজ পর্যন্ত কোথাও হয় নাই। পাটিটা তৈরি হয় মূর্তা নামক একটা গাছ থেকে, বা পাটি গাছ ধরেন আপনি, সহজ কথায় যদি বলেন পাটি গাছ। এইটা গবেষণা করে উন্নতি করবে কে, কোন মন্ত্রণালয়, এটা নিয়ে কারোই কোনো মাথা ব্যথা নেই। এটার কারণ হচ্ছে এটি কিন্তু কৃষি পণ্য না। কৃষি বলতে আমরা যেটা বুঝি সেই রকম পণ্য না। বন মন্ত্রণালয় এটা অন করতে রাজি না, কারণ এটা কাঠ না, এটা হচ্ছে এক ধরনের আগাছা ধরনের গাছ। যেহেতু এটা পশুখাদ্য না, সেইটা প্রাণী সম্পদ মন্ত্রণালয়েরও আওতায় পড়ে না। ফলে এইটা, এই মূর্তা গাছের যে ডেভেলপমেন্ট করা দরকার, সেই ডেভেলপমেন্টটা হচ্ছে না। তো মূর্তা গাছের ডেভেলপমেন্ট হতে পারে একটা জায়গা থেকে, সেটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের একটা ফাউন্ডেশন আছে, সেটাকে বলে কৃষি গবেষণা ফাউন্ডেশন। কৃষি গবেষণা ফাউন্ডেশনের আওতায় এই যে কোনো বিষয় নিয়ে তারা গবেষণা করতে পারে, যে কোনো বিষয়। তো আমি কৃষি গবেষণা ফাউন্ডেশনের যিনি প্রধান ডাইরেক্টর, তাকে আমি বিশেষভাবে অনুরোধ করেছি যেন মূর্তা গাছ নিয়ে কাজ করে, কারণ মূর্তা গাছের উন্নতি না হলে আমাদের কিন্তু এই পাটি শিল্পের উন্নতি হবে না। পাটিকরের সংখ্যা কমে যাচ্ছে এবং তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা তাদের বাপ দাদার এই ঐতিহ্যের পেশায় আর থাকছে না। পাটিকরদেরকে ভালো রাখতে হবে তো প্রথম, তো সেইখানে আসলে কি উদ্যোগ নেওয়া যেতে পারে এবং তারা যাতে ভালো থাকে, তারা ভালো থাকলেই তো আসলে শিল্পটা টিকবে। কারিগরদের প্রশিক্ষণ দিতে হবে, এটা ডাইভার্সিফিকেশন করতে হবে। মহিলাদের হ্যান্ডব্যাগে এই পাটি কিন্তু ব্যবহার হতে দেখেছি এবং কারুকার্যমণ্ডিত ব্যাগ, অনেক দামি ব্যাগ হিসেবে এই পাটি শিল্পের ব্যাগ বিক্রি হয়। শুধু তাই না, আপনারা জানেন আমাদের প্রচারের কারণে আমাদের দেশে এখন চটের যে ব্যাগটা, আগে ছিল চটের ব্যাগের মধ্যে চাউল ভরতো, গম ভরতো, আটা ভরতো, এখন কিন্তু হাতে নেওয়ার মতো মানে কোয়ালিটি সম্পন্ন চটের ব্যাগ তৈরি হচ্ছে এবং চটের ব্রিফকেস আমি তৈরি হতে দেখেছি। এবং পাটি শিল্পের আরও কী কী ডাইভার্সিফিকেশনের মাধ্যমে এই শিল্পটাকে শহুরে মানুষের শখের শিল্প হিসাবে বা গ্রামের মানুষের প্রয়োজনীয় শিল্প হিসাবে এটাকে তৈরি করা যায়, সেজন্যও গবেষণা করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু শিল্প মন্ত্রণালয় একটা বড় ভূমিকা নিতে পারে। পাটি রপ্তানির কোন কোন এলাকায় রপ্তানি করবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যে সমস্ত এলাকায় পর্যটন শিল্প গড়ে উঠেছে, ছোট ছোট দোকানদাররা এগুলো বিক্রি করতেছে, ওখানেও আপনি কিন্তু এটা মার্কেটিং করতে পারেন। তাহলে আপনার কিন্তু এটা আমি মনে করি বিদেশে রপ্তানি করা সম্ভব এবং বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। দর্শক, আমরা কথা বললাম জনাব নাসিরুজ্জামানের সঙ্গে, যিনি কৃষি ব্যাংকের চেয়ারম্যান রয়েছেন এবং তার অনেক অভিজ্ঞতা। তিনি বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তার অভিজ্ঞতা থেকে তিনি যে প্রশ্নটুকু করলেন, যে কথাগুলো বললেন, সেগুলো যদি কৃষকদের উপকারে আসে এবং সেগুলো যদি কোনোভাবে কেউ যারা বিনিয়োগ আছেন, যারা উদ্যোক্তা আছেন, তারা যদি প্রয়োগ করতে পারে এবং তার জন্য যদি কোনো লাভবান হন কৃষকরা, সেটি আমরা অনুষ্ঠানকে সার্থক মনে করব। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দেবো এ সপ্তাহের কৃষি আবহাওয়া বার্তা।
এ সপ্তাহের কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। চলমান তাপপ্রবাহ আগামী 3 দিন প্রায় অপরিবর্তিত থাকবে। সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে। এই আবহাওয়ায় পাটের জমির পানি নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন। ধানের জমিতে কীটনাশক স্প্রের আগে জমাট পানি বের করে দিন। সবজি খেতে সেচ দিন। গবাদি পশুকে কৃমিনাশক দিতে পারেন। চিরায়ত বাংলার হাজার বছরের ঐতিহ্য যে শীতল পাটি তা হুমকির মুখে পড়ছে পরিবেশের জন্য ক্ষতিকর এবং কম দামের প্লাস্টিকের পাটির কাছে। তবে কম দাম হওয়ার কারণে ক্রেতারা বেশিরভাগই ঝুঁকছেন প্লাস্টিকের পাটির কাছে। এ কারণে ধ্বংসের মুখে আজ পাটি শিল্প। পাটিকররা বলছেন, যদি প্লাস্টিকের পাটি নিয়ন্ত্রণ করা হয় তাহলে তারাও যেমন বাঁচবেন, তেমনি হাজার বছরের ঐতিহ্যের যে পাটি সেটি আরও উন্নত হবে। এটি নিউজের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটি নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে।